ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে মহা উৎসবের। এর মাধ্যমে নবজন্ম হবে জাতির, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কাটেনি মতপার্থক্য। সংবিধান সংশোধনে সনদ যেন বাধা না হয় দাবি বিএনপির। সংবিধানে সংযুক্তি চায় জামায়াত ও এনসিপি। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবরের 2 ঘণ্টাব্যাপী আলোচনা। অবৈধ অস্ত্র এখনো উদ্ধার না হওয়ায় উদ্বেগ। সীমানা পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক ও রেলপথ, আর পাবনার বেড়ায় সড়ক ও নৌপথ অবরোধ। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। বৈরী আবহাওয়া উপেক্ষা করে কেন্দ্রীয় শহীদ মিনারে লালন সম্রাজ্ঞী ফরিদা পারভীনকে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা। রাতে দাফন হবে কুষ্টিয়ায়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মহা উৎসবের এই নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থে নবজন্ম হবে জাতির। ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। শুভ মাহফুজের রিপোর্ট। রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকে বিকাল 3:15টার দিকে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে প্রধান উপদেষ্টার কাছে নিজেদের বক্তব্য তুলে ধরেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আরো অনেকগুলো বিষয়ে কিন্তু সংস্কারের প্রয়োজন আছে। এরপরই বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমঝোতা কিংবা ঐক্য যেটাই হোক, নির্বাচন আসলে সবাই এক হয়ে যাবে। এ সময় জাতিকে আবারও স্মরণ করান, ফেব্রুয়ারির শুরুতেই হবে জাতীয় নির্বাচন। আমরা বারে বারে বলছি, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, মহোৎসবের নির্বাচন হবে। যদি আমরা আমাদের এগুলো ফয়সলা করে ফেলতে পারি, তাহলে এটা মহা উৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। এই যে এত ত্যাগ, এত রক্ত, এত আত্মাহুতি, এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি। ভবিষ্যতে কোনোভাবেই যাতে স্বৈরাচার ফিরতে না পারে, সেজন্য সব ধরনের সংস্কার করার কথাও জানান প্রধান উপদেষ্টা। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের। এইটি আর কিচ্ছু না, বাকিটা আমরা জানি। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া, প্রত্যেকটা, কোনো দিক থেকে সে যেন আর বাইরে না পারে। তো সেই স্বৈরাচারকে বন্ধ করতে হলে আমাদেরকে সব একমত হয়ে এটা করতে হবে। দ্বিমতের কোনো জায়গা এখানে নাই। আমরা অনেক কথা বলতে পারি, কিন্তু দ্বিমত করে সমাপ্ত করতে পারবো না। আমার একান্ত আবেদন, যখনই আপনি এই সনদ করবেন, কোলাকুলি করে যে হ্যাঁ আমরা একমত হয়ে গেছি, তাহলে নির্বাচন ইত্যাদি সব সার্থক হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসার বিকল্প নেই বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর যুক্তিতর্ক এখন চূড়ান্ত পর্যায়ে। সবাই জুলাই সনদকে শক্তিশালী করতে চাইলেও এর বাস্তবায়নের প্রক্রিয়া ও পদ্ধতি নিয়ে মতপার্থক্য কাটেনি তাদের। জুলাই সনদ যেন সংবিধান সংশোধনে আইনি বাধা হয়ে না দাঁড়ায়, সেদিকে লক্ষ্য রাখার তাগিদ বিএনপির। জামায়াত ও এনসিপি চায় সনদকে সংবিধানের সাথে যুক্ত করে দিতে। রিপোর্ট করছেন ফরুক বাবু। রাজনীতির নানা সংকট কাটিয়ে অবশেষে জাতীয় জুলাই সনদের খসড়া দৃশ্যমান। খসড়ার সাথে একমত রাজনীতিকরা, তর্ক বাস্তবায়নের পদ্ধতি নিয়ে। জুলাই সনদের আইনি বাধ্যবাধকতা এবং সংবিধানের সংযুক্তিতে টেকসই, এই দুইটি দিক নিয়ে তর্ক রাজনৈতিক দলগুলোর মধ্যে। রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের 3য় ধাপের সংলাপে 2য় দিনের বৈঠক শেষে নিজেদের মতামত জানায় রাজনৈতিক দলগুলো। জুলাই সনদে সই করতে বিএনপি প্রস্তুত, এমন কথা আবারও জানিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ জানান, জাতির কাছে জুলাই সনদ যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেজন্য সুপ্রিম কোর্টের পরামর্শ নেওয়া যায়। নির্বাচনকে সংস্কার ও বিচারের সম্মুখীন না করার পরামর্শও তার।
আমরা জোর দিয়ে বলেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অবশ্যই নির্বাচন অনুষ্ঠান হতে হবে, এটার কোনো বিকল্প নাই। এবং নির্বাচন কোনো কিছুর উপরে কন্ডিশনাল নয়, নির্ভরশীল নয়। সংস্কার এবং বিচার, নির্বাচন এটা পরস্পর একটা মিউচুয়ালি ইন্টারডিপেন্ডেন্ট কোনো বিষয় নয়। নির্বাচন হতেই হবে, সংস্কার চালু থাকবে, বিচার কার্যক্রম অব্যাহত থাকবে। যদি নির্বাচন অনুষ্ঠানে কোনো অনিশ্চয়তা দেখা দেয় কোনো না কোনোভাবে, তাহলে পরে সেটা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হবে, এমনকি সেটা আঞ্চলিক নিরাপত্তার বিষয়ও হয়ে দাঁড়াবে। তবে জুলাই সনদের আঙ্গিকে নির্বাচনের তাগিদ এনসিপি এবং জামায়াত ইসলামীর। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই সনদকে টেকসই করতে সংবিধান সংস্কারের সাথে যুক্ত করতে হবে। জামায়াতে ইসলামী চায় জুলাই সনদের আইন ভিত্তি দিয়েই ফেব্রুয়ারিতে নির্বাচন। বাংলাদেশকে মেনে নিয়েই কিন্তু সবাই রাজনীতি করছে, আমরাও তাই। সুতরাং এখানে এই পিছনের কথা আর টানার কোনো সুযোগ নাই। ওটা না মানলে বাংলাদেশকে তো অস্বীকার হয়ে যাবে। সুতরাং নির্বাচনের প্রশ্ন আসবে কীভাবে? আর জুলাইটার হুবহু এরকম না হলেও জন আকাঙ্ক্ষার জায়গায় এই স্পিরিটটা এমন জায়গায় উচ্চ পর্যায়ে চলে গেছে, যেটা ধারণ না করে ভবিষ্যতে আসলে রাজনৈতিক পথ চলা কঠিন। শহীদদের ত্যাগের কথা স্মরণে রেখে এবং নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়ে রাজনৈতিক দলগুলো যেন টেকসইভাবে সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়নের বিষয়ে একমত আমরা হতে পারি, সে আশাবাদ আমরা রাখতে চাই। সনদ বাস্তবায়ন নিয়ে নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয়, সেদিকে নজর রাখার আহ্বান বিভিন্ন দলের নেতাদের। ভবিষ্যতে এটা উচ্চ আদালতে যাতে এটা চ্যালেঞ্জ না হয়, যাতে পুরো এটাকে এমনভাবে করতে আমরা চাই যাতে পরে উচ্চ আদালত অথবা নাগরিকদের কোনো তাদের কোনো অভিযোগের কারণে কোনো রিট পিটিশনের কারণের জন্য যাতে আবার উল্টে না যায়। ইতিমধ্যেই বেশ কয়েকটি বৈঠকের অনানুষ্ঠানিক বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, নিশ্চয়ই আলাপ আলোচনা হবে। একটা জাতীয় আকাঙ্ক্ষা এবং ম্যান্ডেট আমাদেরকে গণ অভ্যুত্থান দিয়েছে, সেটা মোতাবেক এই সনদটা আমরা বাস্তবায়ন করতে পারবো। পরবর্তীতে ক্ষমতায় আসার পরে যদি কোনো দল এই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করে অথবা ভায়োলেট করে, এতে করে যাতে সেই সরকারের ক্ষমতা অবৈধ বলে বিবেচিত হয়। রাজনৈতিক দলগুলোর সাথে চলমান আলোচনাকে দেশের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায় হিসেবে অভিহিত করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সহযোগিতার ধারা তৈরি হয়েছিল অতীতে, তা সামনের মাসগুলোতে অব্যাহত থেকে অক্ষুণ্ণ রেখে আমরা অবশ্যই এর একটি চূড়ান্ত পরিণতিতে উপনীত হতে পারব। টেকসই জুলাই সনদ বাস্তবায়নে আগামী বুধবার ঐক্যমত্য কমিশনের সাথে আবারও বসবে রাজনৈতিক দলগুলো। ফররুখ বাবু, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের PKSF ভবন 2-এর উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, কারো চাকরি করার জন্য নয়। দেশের মানুষকে উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি করে দিতে বিনিয়োগ সহায়তা বাড়ানোরও আহ্বান জানান তিনি। প্রযুক্তির সঠিক ব্যবহারের কথাও বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে বহির্বিশ্বে দেশের অবস্থা আরও জোরালো হবে বলে আশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বহু বছর ধরে কাজ করেছি একসঙ্গে। মানুষ কারো চাকরি করার জন্য আসে না, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি, আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হওয়ার সুযোগটা তার আছে। সেই সুযোগটা নিল কিনা? এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা হয়েছে, বহু রকমের, আমরা তালিকাও করে রাখি নাই কারো, এরকম পর্যায়ে গেছি আমরা। কাজে আরো সুযোগ আসছে বড় রকমের। প্রযুক্তির কারণে একটা বড় কারণ হলো প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে। কাজে সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। প্রায় 18 বছর পর রবিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান
লুৎফুজ্জামান বাবর। প্রায় 2 ঘন্টা বৈঠক করেন উপদেষ্টার সাথে। বৈঠক শেষে বাবর বলেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার চেষ্টা করছে। অবৈধ অস্ত্র উদ্ধারের অগ্রগতি হলেও অনেক অস্ত্র উদ্ধার হয়নি। এসবের পাশাপাশি পাশের দেশের অবস্থা নিয়েও উদ্বিগ্ন বিএনপি। অভিযোগ করেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে পাশের দেশের দূরভিসন্ধি রয়েছে। এ সময় তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে লুৎফুজ্জামান বাবর বলেন, শীঘ্রই দেশে ফিরবেন তারেক রহমান। আমাদের পার্শ্ববর্তী দেশে পতিত সরকার যে শেখ হাসিনা, ওনার সাথে একটা বিশেষ শিল্প গোষ্ঠী, পত্রিকায় দেখেছেন আপনারা, এসএলএম গ্রুপ, তারা সেখানে একটা মিটিং করছে, সমস্ত পত্রিকা আসছে। সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা, নির্বাচনের বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এটা তো একটা উদ্বিগ্ন জায়গা। সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি। আরও অনেক কিছু আলোচনা করেছি, যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট হওয়া অস্ত্র, সেটা যে উদ্ধার হয়নি এখনো, সেটা আমাদের উদ্বিগ্ন জায়গা। ইনশাআল্লাহ দ্রুত ফেরত আসবে, আপনারা দোয়া করবেন। আল্লাহ। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের পর জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করতে নীল নকশা তৈরি করা হয়েছে রাষ্ট্র ও বিশ্ববিদ্যালয় মিলে। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, তারেক রহমানের 18তম কারামুক্তি দিবস ও ডিইএবের কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তারা আরেকটি দেশের আগ্রাসনের ক্ষেত্র বানিয়েছিল দেশকে। 5 আগস্টের পর নানা ধরনের শক্তির উত্থান হয়েছে, যাদের অনেকেই লড়াই করছে গণতন্ত্রের জন্য। বিএনপির এই নেতা আরও বলেন, তারা গণতান্ত্রিক সংগ্রামে ছিলেন, কিন্তু তাদেরকে দেখলে মনে হবে আরেকটি দেশের কাউন্টার করতে চায়। কর্তৃপক্ষ সব মিলিয়ে কোনো একটা গভীর নীল নকশার তৈরি হচ্ছে কিনা, যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে উঠতে, আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, এখন এদেরকে ঘায়েল করতে হবে, এই একটা কোনো মাস্টার প্ল্যান করা হয়েছে কিনা, সেটা আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। তবে আমি এইটুকু বলতে চাই, যে শক্তিগুলার উত্থান আমরা দেখছি, সেটা দেশের গণতন্ত্রের জন্যও বিপজ্জনক, গণতন্ত্রের চর্চার জন্য বিপজ্জনক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে উপাচার্যের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সদ্য নির্বাচিত সহসভাপতি সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ সহ পরিষদের অন্যান্যরাও উপস্থিত ছিলেন। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় নির্বাচনী প্রচারণার মতোই এখনও ডোর টু ডোর শিক্ষার্থীদের কাছে যাবেন বলে জানিয়েছেন তিনি। এ সময় ডাকসুর জিএস এস.এম. ফরহাদ বলেছেন, যে মরতেই হোক না কেন সব শিক্ষার্থীদের জন্য কাজ করবেন, তাদের কণ্ঠস্বর হতে চান তিনি। স্বল্প সময়ের মধ্যেই সব সদস্যদের জন্য 1 বছরের নির্বাহী পরিকল্পনা প্রস্তুত করা হবে। জানান, সিনেট ভবনে সিন্ডিকেট সদস্য হিসেবে 5 জনকে পাঠানো হবে। ডাকসুর কোষাধ্যক্ষ কে হবেন তা নিয়েও আলোচনা করা হবে। আমরা বারবার বলছি, আমরা নেতা না, আমরা সবাই প্রতিনিধি। শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা, আর আমাদের কাজ হচ্ছে আমরা যে কমিটমেন্টগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়ন করা। আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে মতেরই থাকি না কেন, যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন, আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ উন্নয়ন ও আধিপত্য বিস্তারের তৎপরতা ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে একত্রে কাজ করার কথা জানিয়েছেন নবনির্বাচিত জাকসু জিএস মাজহারুল ইসলাম। রাজনৈতিক প্রভাবমুক্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন গড়ে তুলতে সকলকে নিয়ে কাজ করতে চান তিনি। এদিকে ভোট গণনার প্রক্রিয়ার অব্যবস্থাপনা থাকলেও জাকসু নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে মনে করেন নির্বাচন সংশ্লিষ্টরা। রিপোর্ট ফজলে রাব্বির, ক্যামেরায় ছিলেন শাহিদুল ইসলাম। ভোট গণনা শেষ হওয়ার প্রায় 48 ঘন্টা পর শনিবার সন্ধ্যায় ঘোষণা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফলাফল। এতে ভিপি নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী
আব্দুর রশিদ জিতু, জিএস শিবিরের মোহাম্মদ মাজারুল ইসলাম। ভোটে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারায় খুশি শিক্ষার্থীরা। ৩৩ বছর পর জাকসু যে হয়েছে এবং এই যার নেতৃত্বে আসছে তারা আমাদের জন্যই কাজ করবে। ক্যাম্পাসে আসার আগে এটাই চাই ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ থাকে, খাওয়া দাওয়া বা বিভিন্ন কিছু রেস্টরুম এগুলো আপাতত নেই, কিন্তু পরবর্তীতে যে হবে না এটার আসলে বলা যাচ্ছে না। সো আমার প্রত্যাশা থাকবে যে ওইগুলো যাতে না ফিরে আসে। তারা যেগুলো ইশতেহার দিয়েছে সেগুলো হচ্ছে সঠিকভাবে মূল্যায়ন করবে এবং আমরা যে সাধারণ শিক্ষার্থী এগুলো হচ্ছে একদম যাতে আমরা ক্যাম্পাস লাইফটা ভালোভাবে এনজয় করতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। অতীতের যে কোনো সময়ের চেয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সকলকে নিয়ে কাজ করার আশা নবনির্বাচিত জিএসের। প্রশাসনের সঙ্গে মিলে এই ক্যাম্পাসের প্রশাসনিক জায়গাগুলো থেকে যেই রাজনীতিকরণের দৌরাত্ম্য, সেই রাজনীতিকরণের দৌরাত্ম্যগুলোকে প্রশমিত করার ক্ষেত্রে সহায়তা করব এবং একই সাথে একাডেমিক জায়গাগুলোতে যেন রাজনৈতিক প্রভাব কিংবা শিক্ষক রাজনীতি, অন্যান্য রাজনৈতিক প্রভাব যেন একাডেমিক সেক্টরে কোনোভাবে প্রভাবিত করতে না পারে, সেজন্য মাস্টার প্ল্যান প্রণয়ন কিংবা এই ক্লাসরুম সংকট, একই সাথে শিক্ষার্থীদের যে পুনর্মূল্যায়ন, শিক্ষক মূল্যায়ন, এই জায়গাগুলো নিয়ে আমরা খুবই ইফেক্টিভলি কাজ করব যেন এই ক্যাম্পাসটাকে শিক্ষার্থীদের অপ্রাপ্তির ঝুলিটা কম থাকে, তারা যেন আরও স্বস্তি পায় এই ক্যাম্পাসের একাডেমিক পরিবেশে। ভোট গণনায় দেরি হলেও জাকসু নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ হয়েছে বলে মনে করেন নির্বাচনে দায়িত্ব পালন করা এই পোলিং অফিসার। এখানে আসলে কারচুপি করার কোনো সুযোগ নাই, কারণ ইলেকশনটা কন্ডাক্ট করেছে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা, নট স্টুডেন্টরা। আমরা কিন্তু যে ব্যালট পেপার, বাইরে থেকে ব্যালট পেপার আনতে হবে তাহলে, অথবা আমাদের কাছ থেকে নিয়ে নিতে হবে, ছিনাই নিতে হবে, এরকম কোনো ঘটনা তো ঘটে নাই। এবং যারা অবজেকশন করেছে তারাও কিন্তু এই ধরনের কোনো এভিডেন্স হাজির করতে পারে নাই। 2, 3 হলো যে আমরা কিন্তু প্রত্যেকটা ব্যালট পেপারে আমরা কিন্তু সিল মেরেছি এবং স্বাক্ষর দিয়েছি, অর্থাৎ বাইরে থেকে কোনোভাবেই আপনি প্রত্যেকটা ব্যালট পেপার সংরক্ষিত আছে, দেখেন, চেক করেন। নানান আলোচনা আর সমালোচনার জন্ম দিয়ে 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পেল শিক্ষার্থীদের নতুন নেতৃত্ব। শিক্ষার পরিবেশ উন্নয়নে সম্মুখ সারির যোদ্ধা হয়ে কাজ করবে নির্বাচিত প্রতিনিধিরা, এমনটাই প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে লটারির মাধ্যমে ব্যালট নম্বর দেওয়া হয়েছে। অন্যদিকে আজ থেকে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রার্থীদের উপস্থিতিতেই নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তারা এই লটারির আয়োজন করে। রাকসুর 23টি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী 248 জন প্রার্থীকে ব্যালট নম্বর দেওয়া হয়। পরে সিনেটে ছাত্র প্রতিনিধির 5টি পদে 58 জন প্রার্থীকে ব্যালট নম্বরও দেওয়া হয়। এছাড়াও আজ সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান। এরপর থেকে এই প্রার্থীরা প্রচারণা শুরু করতে পারবেন বলেও জানান তিনি। এদিকে আজ থেকেই শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। সকাল 9:30 থেকে চাকসু ভবনের 2য় তলায় শুরু হয় এই কার্যক্রম, যা মঙ্গলবার পর্যন্ত চলবে। আর মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বুধবার পর্যন্ত। 12 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় হয়েছে সকাল সন্ধ্যা মহাসড়ক ও রেলপথ অবরোধ। ফলে সকাল থেকেই বন্ধ ছিল রাজধানী ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার যান চলাচল। এদিকে পাবনা 1 আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলায়ও হয়েছে সকাল সন্ধ্যা হরতাল সহ সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি। চরম ভোগান্তির শিকার হন ওইসব অঞ্চলের যাত্রীরা। দেখুন একটি ডেস্ক রিপোর্ট। ফরিদপুরের ভাঙ্গায় সকাল থেকে কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে যান চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এতে রাজধানী ঢাকার সাথে দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে রাতে অবরোধে নেতৃত্ব দেওয়ার অভিযোগে ভাঙ্গার আলগি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়াকে আটক করা হয়েছে। সম্প্রতি নির্বাচন কমিশন ঘোষিত সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত গেজেট বাতিলের দাবিতে 5ম দিনের মতো এই অবরোধ ডাকা হয়। এদিকে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, রবিবারের পর থেকে আর কাউকে অবরোধের নামে জনগণের দুর্ভোগ তৈরি করতে দেওয়া হবে না। রবিবার দুপুরে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। আইন শৃঙ্খলা বাহিনী এই যান চলাচল স্বাভাবিককরণে আজকে থেকে উদ্যোগ নিবে। আশা করছি এটির মাধ্যমে
ভাঙা উপজেলার যে স্বাভাবিক গতি প্রকৃতি যে আগের পর্যায়ে ছিল সেটি ফিরে আসবে। আমি অনুরোধ করব যারা রাস্তায় আন্দোলন করছে, যাদের মধ্যে ক্ষোভ আছে, যারা আন্দোলন করছে, আমি অনুরোধ করব মানুষের জীবনমানের যে স্বাভাবিককরণ, সেই স্বাভাবিককরণ যান চলাচল যদি উপযোগী হয় সেই জায়গায় আপনারা সহযোগিতা করবেন। অন্যদিকে বাগেরহাটের 4টি আসন পুনর্বহালের দাবিতে ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন সর্বদলীয় নেতাকর্মীরা। সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। সোমবার থেকে 3 দিনের হরতালের কর্মসূচি রয়েছে বলেও জানান তারা। পাবনা 1 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বেড়ায় সকাল সন্ধ্যা হরতাল, সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সংগ্রাম কমিটি। হরতাল সমর্থনকারীরা পাবনা ঢাকা মহাসড়কের বেড়া সিএনবি মোড়ে রাস্তায় গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে এবং বিভিন্ন মোড়ে হরতালের সমর্থনে মিছিল বের করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ফরিদপুর 4 আসন থেকে ভাঙা উপজেলার আলগী ও হামেরদি ইউনিয়ন বাদ পড়ার প্রতিবাদে চলা আন্দোলনে কয়েকটি জেলার মানুষের দুর্ভোগে পড়েছে। এটি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। বিকেলের মধ্যেই আন্দোলনকারীরা অবরোধ না তুলে নিলে আইনগত ব্যবস্থার হুঁশিয়ারিও দেন তিনি। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এই কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই দুটি ইউনিয়নে কতজন ভোটার, কিন্তু লাখ লাখ লোককে জিম্মি করে রাখা হয়েছে। এটা কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। আইন প্রয়োগ করে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। এই 2টা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। তার যদি কোনো দাবি দেওয়া থাকে তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু রাস্তা ব্লক করে জনগণকে ভোগান্তি করা এটা কিন্তু কোনো অবস্থায় আমার মনে গ্রহণযোগ্য না। পূজার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা যেন না হয়, এই জন্য আমাদের যা করার আমরা সবই করব এবং পূজাটা যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে যেন করতে পারে, এই জন্য আমরা সব ব্যবস্থা করে দেব। বৃষ্টি ভেজা সকালে শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে লালন সঙ্গীতের কালজয়ী শিল্পী ফরিদা পারভিনকে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে শহীদ মিনারে জড়ো হওয়া ভক্ত অনুরাগীরা বলেছেন, লালন সঙ্গীতে ফরিদা পারভিনের অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে। কিংবদন্তি এই শিল্পীকে তার ইচ্ছে অনুযায়ী লালনের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ায় সমাহিত করা হবে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মোস্তফা মানিক। ফরিদা পারভিন বাংলাদেশের সঙ্গীত জগতের এক কিংবদন্তির নাম, যার কণ্ঠে নতুন করে প্রাণ পেয়েছিল লালন ফকিরের গান, ছড়িয়ে পড়েছিল সাইজির দর্শন আর আধ্যাত্মিকতা। তাই তো ফরিদা পারভিন হয়ে উঠেছিলেন লালন সম্রাজ্ঞী। শনিবার রাতে মায়ার বাঁধন ছিন্ন করে না ফেরার দেশে পাড়ি জমান 71 বছর বয়সী এই দেশ বরেণ্য শিল্পী। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন। রবিবার সকালে শেষ শ্রদ্ধা জানাতে বৃষ্টিস্নাত শহীদ মিনারে নিয়ে আসা হয় কিংবদন্তি ফরিদা পারভিনের মরদেহ। তার এই মহাপ্রয়াণে আকাশও যেন আজ অশ্রুসিক্ত হয়ে পড়েছে। বৃষ্টিকে উপেক্ষা করেই শহীদ মিনারে জড়ো হয়েছেন তার ভক্ত সহশিল্পী অনুরাগীরা। তারা বলছেন, ফরিদা পারভিনের শূন্যস্থান পূরণ হবার নয়। লালন সাইকে দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরে সমানভাবে সমৃদ্ধ করেছেন। সাধুদের গান উনি কিন্তু আমাদের নগরের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন, তো এর জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ থাকব। তিনি এই গানগুলিকে সহজভাবে প্রচার করেছেন, প্রকাশ করেছেন, এগুলি স্বরলিপিও করার চেষ্টা করেছিলেন, ওনার আপ্রাণ চেষ্টা ছিল, এবং উনি অনেক শিষ্যও রেখে গেছেন। ফরিদা পারভিন লালন সঙ্গীতকে পৌঁছে দিয়েছিলেন বাংলাদেশের আধুনিক সমাজের মাঝে, নিয়ে গিয়েছিলেন অনন্য এক উচ্চতায়। আর তাই তার সে অবদান আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছে সংস্কৃতি অঙ্গন। জীবনে এতটুকু কোনো ভালো কাজ করে থাকি, তার দোয়ায় যেন আমার স্ত্রী হিসেবে সে যেন অবশ্যই জান্নাতবাসী হন। স্ত্রী হিসেবে কেমন ছিলেন আপনি? অসাধারণ, মা হিসেবে অসাধারণ। অনেক কথা হয়েছিল, সেটা পরে একদিন বলবো। গানের জন্য তিনি যে অবদান রেখেছেন, এই অবদান জাতি কোনোদিন ভুলবে না। ফরিদা পারভিনের এই অন্তর্ধান বাংলার সংস্কৃতি এবং সঙ্গীত জগতের যে অপূরণীয় ক্ষতি, আমি জানি না এই ক্ষতি আমরা কতদিনে পুষিয়ে উঠতে পারবো। তার কণ্ঠে
লালন যেভাবে ফুটে উঠেছে বাংলাদেশে, সেটা আর অন্য কারো কণ্ঠে আর ফুটেনি। ফরিদা পারভিন আর একটা হবে না, আর একটা জন্মও নেবে না। তো চলেন উনার যে কার্যকলাপ গুণা, উনার যে সাংস্কৃতিক মনা, উনি যে লালন চর্চা করতেন, এই গুণা নিয়ে আমরা চলেন ওনাকে নিয়ে একটু ভাবি, চিন্তা করি। ফরিদা পারভিন আমাদের মধ্যে নেই। আমাদের সংস্কৃতি জগতে এবং সঙ্গীত জগতের যে অপূরণীয় ক্ষতি হলো, সেটি ভাষায় প্রকাশ করবার নয়। ঢাকায় জানাজা শেষে ফরিদা পারভিনের শেষ ইচ্ছা অনুযায়ী তার মরদেহ কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সময়ের দোহাই দিয়ে করদাতাদের অযথা হয়রানি না করতে আয়কর আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কর আহরণ সহজ করতে ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। নতুন পদ্ধতিতে ট্যাক্স জমার অনলাইন সিস্টেম চালুর অর্থনীতির জন্য মাইলফলক হয়ে থাকবে বলেও মনে করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি জানান, ট্যাক্স দেওয়ার প্রক্রিয়া বেশ জটিল, তাই কর দেওয়ার পদ্ধতি সহজ করতে অনলাইন পদ্ধতির চালু করা হয়েছে। আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স প্রদানের বিষয়টিও অনলাইনে জমা বাধ্যতামূলক করা হবে। এ সময় কর আইনজীবীরা ট্যাক্স প্রদানে ওকালতনামা বাধ্যতামূলক করার দাবি জানান। জবাবে পদ্ধতি সহজ করার আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। কর প্রদানে ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে সেবার জন্য বেশি হারে ফি না নেয়ারও আহ্বান জানান অর্থ উপদেষ্টা। আপনারা যদি ক্লায়েন্টরে বলে বেটা আজকে আসো, কালকে আসো, পরশু আসো, এটা তো তারা একটু হয়রানি হবে, তাই না? হ্যাঁ, যথাসম্ভব যখন আসতেই করবেন, এই জিনিসটা আপনাদের অনুরোধ রইল, কারণ ইটস ভেরি ইম্পর্টেন্ট। জজ সাহেবকে আড়ালে রাখেন বা অন্ধকারে রাখেন তো ডিফিকাল্ট, সেরকম আপনারা লয়ার সরকারকে একটু অন্ধকারে রেখেন না, আপনারা একটু সহায়তা করেন। তাতে কিন্তু একটা জিনিস, আপনাদের যে নিজস্ব স্বার্থ, আপনারা যদি এক্সপেডাইট করেন, ক্লায়েন্টকে বেশি সার্ভিস দেন, ডেফিনেটলি আপনার ইনকামও কমার কথা না। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সশস্ত্র বাহিনীর কেউ জড়িত থাকলে ট্রাইব্যুনাল আইনে তাদের বিচার করতে কোনো বাধা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী জুলাই হত্যাকাণ্ডের মামলার সশস্ত্র বাহিনীর সদস্যের বিচার আলাদা ট্রাইব্যুনালে করার প্রসঙ্গ উত্থাপন করলে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তার ব্যাখ্যায় এই কথা জানান। জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় 5 মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানো সহ 7 জনের হত্যা মামলায় আজ সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। আগামীকাল থেকে শুরু হবে সাক্ষ্য গ্রহণ। ওই মামলায় গ্রেফতার থাকা 8 আসামির উপস্থিতিতে সূচনা বক্তব্য উপস্থাপন হয়েছে। একই আদালতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ হত্যার মামলার 5ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। এই মামলায় 30 আসামির মধ্যে গ্রেফতার থাকা 6 আসামির উপস্থিতিতে বেলা 12:15টার দিকে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এদিকে রাজধানীর চাংখারপুলে 10ম শ্রেণীর ছাত্র শহীদ আনাস সহ 6 জনকে হত্যার মানবতা বিরোধী অপরাধের মামলায় 7ম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। গত বৃহস্পতিবার পর্যন্ত 6 দিনে 13 জন সাক্ষ্য দেন। বাণিজ্য ঘাটতি কমলে বাংলাদেশি পণ্যে আরোপিত পাল্টা শুল্ক কমানোর আশ্বাস দিয়েছেন সফররত যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে সফররত প্রতিনিধি দলের সঙ্গে রবিবার সচিবালয়ে বৈঠকের পর বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের এই তথ্য জানান। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর আরোপ করা বাড়তি 20% পাল্টা শুল্ক আরও কিছুটা কমানোর বিষয়ে আলোচনা ও সমঝোতার জন্য 3 দিনের সফরে ঢাকায় এসেছে মার্কিন প্রতিনিধি দলটি। উপদেষ্টা বলেন, বাণিজ্য ঘাটতি কমার প্রেক্ষিতে শুল্ক পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। তাদের আশ্বাসে শুল্ক কমার সম্ভাবনা দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও শুল্ক চুক্তি হয়নি জানিয়ে শেখ বশিরউদ্দিন বলেছেন, চুক্তির লক্ষ্যে আলোচনা হচ্ছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে মহা উৎসবের, এর মাধ্যমে নবজন্ম হবে জাতির, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কাটেনি মতপার্থক্য। সংবিধান সংশোধনে সনদ যেন বাধা না হয় দাবি বিএনপির। সংবিধানে সংযুক্তি চায় জামাত ও এনসিপি। তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবরের 2 ঘণ্টাব্যাপী আলোচনা। অবৈধ অস্ত্র এখনও উদ্ধার না হওয়ায় উদ্বেগ। সীমানা পুনর্বহালের দাবিতে ফরিদপুরের ভাঙায় মহাসড়ক ও রেলপথ আর পাবনার বেড়ায় সড়ক ও নৌপথ অবরোধ। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। বৈরী আবহাওয়া উপলক্ষে কেন্দ্র করে কেন্দ্রীয় শহীদ মিনারে লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনকে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা। রাতে দাফন হবে কুষ্টিয়ায়।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।